প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শাহিদা পারভীনের একক চিত্রকলা প্রদর্শনী নিসর্গের রংরূপ। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 6 জানুয়ারি পর্যন্ত। গুলশান 1-এর রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টা 30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। আমার বাপকে আমার দেখছে রে, অন্ধকারের মধ্যে ছায়া দেখছে, চোর মনে করে শিক্ষা দিছে। এনে আমার বাপের দোষ কই? তা অবশ্য ঠিক। বাবা, জানটা তো একটা রিস্কের মধ্যে পড়ে গেল নাকি? হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, আমি খালি দৌড়াইছি আর ইয়ানপসি পড়ছি। ইস, আমার চোখের মধ্যে খালি ভাসতেছিল যে গত কোরবানির ঈদের আগে ইদ্রিস চোরা কি মাইরটা খাইলো। এলাকার লোকজন ওরে পিটাইতে পিটাইতে একদম মাইরেই ফেলাইলো, স্পট ডেড। বাবা রে বাবা, আমি আর তো গোমতির সাথে নাই রে ভাই। হ্যাঁ, আর নাই, তোরা যে যেরকম বিপদে পড়স খবরদার ভাই বেরাদারের দোহাই দিয়ে আমার কাছে আবি না। এত পাটলিস না তোর বাবার লোকের থানায় একটু আতাসে দেখা তুই মানে যখন তখন কবি যে তখন লোকের নাই। এবার তুই কি মনে করিস তোরে ছাড়া কি আমরা কি অন্ধ কানা? দেখছো দুইলা, হ্যাঁ তুই কারা টানতেছস? ওদের একটা স্বার্থপর, কোনো বিপদ হইলে সবার আগে কইব ওই আমগুলোকে নাই। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শাহিদা পারভীনের একক চিত্রকলা প্রদর্শনী নিসর্গের রংরূপ। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চিত্রশিল্পী শাহিদা পারভীন। শুভ সকাল আপা। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার প্রথম একক প্রদর্শনী, যার শিরোনাম হচ্ছে নিসর্গের রংরূপ, যেটা শুরু হচ্ছে 2 জানুয়ারি থেকে ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়। তো যেহেতু প্রথম একক প্রদর্শনী এবং অনেকগুলো বছর পর আপনি আসলে প্রথম একক প্রদর্শনীর আয়োজন করলেন, কেমন লাগছে? এক কথায় খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো যে অনেক বছরের গ্যাপ, তো সেই গ্যাপ থেকে আমি সবার যে সাড়া পেয়েছি, আমাদের শিক্ষক বন্ধু সবার, এটা আমার কাছে খুবই ভালো। মানে সহযোগিতা বা সাপোর্টটা ছিল সবার কাছে। সাপোর্ট বলতে মানে আমার এক্সিবিশন দেখে সবাই খুব পছন্দ করেছে। এবং সবাই যে এই শীতের মধ্যে সবাই যে উপস্থিত হয়ে আমার ওপেনিং এ সবাই যেভাবে উপস্থিত হয়েছে এক ডাকে, এটা আমি খুবই একটু ওপেনিং এর কথা জানতে চাইবো, যে কারা উপস্থিত ছিলেন, সব মিলে কেমন গেল আয়োজন? হ্যাঁ, খুবই ভালো হয়েছে, কারণ রফিকুন নবী স্যার ছিলেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয়, এবং আলভি স্যার, আবুল বার্ক আলভি, উনি আমার সরাসরি শিক্ষক না, উনি প্রিন্ট মেকিং এর, কিন্তু উনি আমাদের খুবই প্রিয় একজন শিক্ষক আর কি। আর শিশির স্যারের কথা তো বলাই লাগেনি না আর কি, যারা জানে সবাই জানে যে শিশির স্যার তার ছাত্রদের প্রতি কতটুকু নিবেদিত, খুবই আন্তরিক। এবং এই জন্য অনেক বছর পর স্যারদের পেয়ে আসলে খুবই ভালো লেগেছে, এবং এটা কোনো সন্দেহ নাই। আর শিশির স্যারকে পেলে তো সবসময় ভালো লাগে। নিঃসন্দেহে আপনার পরিবারের মানুষরাও ছিলেন, আপনার শুভাকাঙ্ক্ষী যারা তারা ছিলেন। পরিবার শুধু না, আমার শ্বশুর বাড়ি, এটা না বললেই না, কারণ আমাদের দেশের পরিস্থিতিটা মানে পরিপ্রেক্ষিতটা এমন যে মেয়েরা যেন বিয়ের পরে কিছুই করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো আমি খুবই ভাগ্যবতী, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে তারা শুরু থেকেই আমার কাজ তারা খুবই অ্যাপ্রিসিয়েট করে। আচ্ছা। এবং তারা যে কি সুন্দর করে চলে এসছে, সবাই এসছে, এবং আমার বড় ভাসুরের মেয়ে সে উপস্থাপনা করেছে, সে খুব সুন্দর করে উপস্থাপনা করেছে, তার লাইফের প্রথম উপস্থাপনা, আমার খুবই ভালো লেগেছে। এই যে এতগুলো বছর পর একটা সাহস করা প্রথম একক প্রদর্শনী, আমার কাছে মনে হয় যে কোনো প্রদর্শনীর আয়োজন করা বিয়ের আয়োজনের থেকে কোনো অংশে কম না। তো সেক্ষেত্রে এতগুলো বছর পর একটা সাহস, এই সাহসটা আসলে কিভাবে পেলেন বা কবে থেকে পরিকল্পনা করছিলেন? না, এটা আসলে পরিকল্পনা না। আমি যেহেতু পেইন্টার, আমি কিন্তু প্রচুর পেইন্ট করি। আমার মানে অনেক পেইন্টিং, আমি
এক্সিবিট করার জন্য কিন্তু পেইন্টিং করি না। হ্যাঁ, নিজের জন্য। এটা আমার একদম মানে বলা যেতে পারে সারাদিনের কাজকর্মের মতো একটা অংশ, বাহ, দৈনন্দিন। সুতরাং আমার ওই অনেক পেইন্টিং, সুতরাং আমি ভাবলাম একটু এক্সিবিট করি, হ্যাঁ। এটাই, আর কিছু না। আর কাজ তো আসলে সবাইকে দেখিয়ে একটু সবার মতামত, পছন্দ অপছন্দ Feedback জানাও টা একটা থাকে। বিষয় দরকার। স্যাররা যেমন দেখে বিভিন্ন বিষয়ে বলেন, এটা একটা কারেকশন থাকে কিন্তু, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত শিখছি। নিঃসন্দেহে এটা কেউ বলতে পারবে না যে আমি চারুকলা থেকে পাশ করে গেছি, আমি পেইন্টার শিল্পী হয়ে আর্টিস্ট গেছি, হয়ে গেছি, এমনটা না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। লাইফের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা শিখি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং এই যে শিখছি, এটা খুব আমি এনজয় করি। আমার কাছে মনে হয় চিন্তা ভাবনার গতিশীলতা এটাই আমাদের পরিণত করে প্রতিদিন, তা তো এবং অবশ্যই। সেই ভাবনাটাই কিন্তু আমরা ক্যানভাসে ফুটে নিয়ে আসবার একটা প্রয়াস করি। হ্যাঁ। আপনার এক্সিবিশনে ম্যাক্সিমামে অয়েল পেন্টিং, ওয়াটার কালারও কিছু আছে মাধ্যম হিসেবে। তো আপনার কোন মাধ্যমটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি নিজে কাজ করতে? আমার অয়েল পেইন্টিং ন্যাচারালি ওখানে আছে, 5টা বাদ দিলে বাকিগুলোই তো অয়েল পেইন্টিং। আর বাসায়ও আমি প্রচুর অয়েল পেইন্টিং করি, আমি বললাম আমার অয়েল পেইন্টিং এর প্রতি খুবই ফ্যাসিনেশন। মানে এটা কেন? এইটা কেন জানি না, এটা আমার মানে অটোমেটিক্যালি বলা যেতে পারে, কারণ আমাদের দেশে কিন্তু অয়েল পেইন্টিং করে না, খুবই কম। হ্যাঁ, এটা প্রিজার্ভ করাটাও একটু কঠিন। খুব কঠিন। বাংলাদেশের মানে আবহাওয়া অয়েল পেইন্টিং এর জন্য খুবই ডিফিকাল্ট, কিন্তু আমি মনে করি যে আমি মোটামুটি ওটা আয়ত্তে আনতে পারছি, কারণ আমার যেহেতু বেশ কিছু বছরের কাজ আছে যেগুলো এখনো নষ্ট হয় নাই, আমি মোটামুটি কাজ করছি। তো এখন যেই ভুল ত্রুটিগুলো শুধরায় কি করে ওকে ঠিক মতো করা যায় চেষ্টা করছি, মানে অভিজ্ঞতা দিয়ে বুঝতে শিখেছেন এখন। দিয়ে অনেক কিছু বুঝতে শিখেছি। আচ্ছা, মোট কতগুলো পেইন্টিং রয়েছে? 43টা। 43টা। বিষয়বস্তু হচ্ছে নিসর্গ, হ্যাঁ, নিসর্গের রংরূপ। মানে নেচার দিয়ে আমার কাছে মনে হয় প্রতিটা শিল্পী প্রভাবিত হয়, কারণ আমরা সবাই নেচারের অংশ। কিন্তু নেচারের কোনো পার্টিকুলার বিষয়গুলোকে আপনি আপনার ক্যানভাসে রূপ দিয়েছেন। নেচার বলতে আমাদের বাংলাদেশের প্রকৃতি, আমাদের বাংলাদেশটা যে কতটা সুন্দর একটা দেশ, এটা আসলে বলার ভাষা রাখে না। আমি তো খুবই ট্রাভেলার, কিন্তু আমি সুতরাং আমি যেহেতু ট্রাভেল করি, যেখানেই যাই সেখানে আমার যেখানে ভালো লাগে, বিশেষ করে আমি কিন্তু আর্টিফিশিয়াল জায়গা পছন্দ করি না। হ্যাঁ, ঢাকা থাকতে হয় বাধ্য হয়ে, কিন্তু আমি কিন্তু খুবই প্রকৃতিকে প্রেমী একটা মানুষ। হ্যাঁ, আমি ওই জন্য আমার পেইন্টিং যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওখানে বাংলাদেশের মানে প্রতিটি অংশই, মানে বিশেষ করে ট্যুরিজমের বলবো আছে ওখানে আর কি। বান্দরবান, রাঙামাটি, সেন্ট মার্টিনেরও আছে, তারপরে আরো এরকম আমার গ্রামের শ্বশুরবাড়ির গ্রামের কিছু আছে। তো এরকম আর কি, কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু একটু ডিফারেন্ট আমি মনে করি। কিরকম সেটা? মানে আমার পেইন্টিং যদি আপনি দেখেন, চট করে আপনার মনে হবে না যে এটা আপনি দেখেছেন। আচ্ছা, কিন্তু আপনি ওখানে ঘুরে এসেছেন। ওকে। হ্যাঁ, কারণ এটা যে বাংলাদেশেরই একটা প্রকৃতি, এটা চট করে আপনি ধরতে পারবেন না। আপনি হয়তো মনে করবেন এটা কোথাকার। হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, কারণ আমরা সাধারণত দেখা যায় যে আমাদের দেশের যে একটা মানে প্রবণতা, আমরা একদম সাধারণ গ্রামের দৃশ্যই আঁকি। হ্যাঁ, আমার পেইন্টিং ওরকম না। মানে ফটোগ্রাফিটাই আমরা ক্যানভাসে নিয়ে আসবার চেষ্টা করি। সম্পূর্ণভাবেই আমি বলবো একদম মানে নেচার কেন্দ্রিক। হ্যাঁ, প্রকৃতির পানি আমার নেচার খুব থেকে পছন্দ। ইন্সপিরেশন নিয়ে সেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি বা আপনার ইমাজিনেশনটাকে, এবং আমি মনে করি যে যারা দেখবে তাদের ভালো লাগবে, এবং এখন পর্যন্ত যারা দেখেছে তাদের সবারই ভালো লেগেছে, এটা সত্যি কথা। এবং প্রেজেন্টেশনটা আসলে আমরা তো অনেক ধরনের ইজম পড়ে এসেছি স্টুডেন্ট লাইফে, সুতরাং আমার পেইন্টিং এ বলা যেতে পারে যে ইমপ্রেশনিজম স্টাইলের সাথে একটা রিয়েলিজম আছে, মানে এটা একটা দুইটা কম্বিনেশন আমার স্টাইলে। এইটার আর্মি ফেসেরও কিছু কাজ আছে, পোর্ট্রেট, যেটাকে ঠিক পার্টিকুলার পোর্ট্রেট বলা যায় না, পোর্ট্রেটের এক্সপ্রেশন। আপনার কাজ করার ধরন সম্পর্কে আমি একটু জানতে চাইবো। আমি অনেক পেইন্টারকে দেখেছি যারা লোকেশনে গিয়ে মানে অন দ্য স্পটে দেখে ছবি আঁকছে, আবার অনেকে আছে ফটোগ্রাফ তুলে নিয়ে এসে তারপর পেইন্টিং করছে। আপনার ক্ষেত্রে আসলে ব্যাপারটা কেমন? আমার ক্ষেত্রে যেটা, আমি অন দ্য স্পটে কাজ করতে পছন্দ করি, এটা ডেফিনেটলি, এবং এটা খুব প্রয়োজন। একজন মানে পেইন্টার কিংবা যে ধরনের ক্রিয়েটিভ কাজ করতে চাচ্ছে তাকে অন দ্য স্পটে কাজ করতেই হবে। কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে আসলে সেটা সম্ভব না, কারণ আমি রাঙামাটিতে যদি যাই, ওখানে আমি 5 দিন 7 দিনের বেশি স্টে করতে পারবো না, কিন্তু ওখানে তো আমার কাজ করার অফুরন্ত বিষয়বস্তু। হ্যাঁ, সুতরাং আমি ওখানে হয়তো খুব বেশি থাকে 2টা কাজ করতে পারবো, সেটাও হয়তো ফিনিশড হবে না। সুতরাং
আমার আসলে ওই কথা বলে লাভ নেই যে আমি অন দ্য স্পটেই কাজ করি, এটা বলাটা একটা ভুল কথা হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর অয়েল পেইন্টিং অনেক সময় অনেক সাপেক্ষ। সময় সাপেক্ষ, এবং অয়েল পেইন্টিং আপনি যদি লুজলি করেন, লুজ পেইন্টিং আমরা যেটাকে বলি, লুজ স্ট্রোক দিয়ে, হ্যাঁ, বড় বড় ব্রাশ স্ট্রোক দিয়ে, ওইটা আপনি অন দ্য স্পটে একদিনে করতে পারবেন। কিন্তু আপনি যদি ছোট ছোট স্ট্রোকে কাজ করেন, Detail-এ কাজ ডিটেইলে করা। কিছুটা ডিটেইল, পুরো ডিটেইল আমি কাজ কখনো করি না, কিছুটা ডিটেইলেও যদি যান, আপনাকে একটা দিন সময় দিতেই হবে এটা কি একটু রংটা একটু বসার, অয়েলটা একটু শুকানোর, প্রসেসের জন্য একটা টাইম লাগে। প্রসেসের জন্য একটা টাইম লাগে, নাহলে হয় কি নিচের লেয়ারটা অনেক সময় উঠে চলে আসে, কিংবা আর আমাদের এই আমি বললাম না, অনেক বছর আমি অয়েল পেইন্টিং করে একটু বুঝেছি যে একটা লেয়ার একটু শুকানোর দরকার আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে নিচের লেয়ারটা একটু শুকিয়ে গেলে পরে লেয়ারটা ডেপথটা পাওয়া যায় ফাঙ্গাসটাও তখন। একটু মানে ফাঙ্গাসের কথাটাও আমাদের চিন্তা করতে হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এসব মিলিয়ে আর কি, যে কাজটা যদি একটু সময় নিয়ে করা যায়, একটু শুকিয়ে তাহলে অয়েল পেইন্টিংটা একটু লং লাইফ পাবে আশা করি। এইভাবেই করি আর কি, আমি এখন রেফারেন্স দিয়েই কাজ করি, কারণ আচ্ছা। এটাতে কোনো, যদিও আমি অন দ্য স্পটে বললাম না, কাজ করতে পছন্দ করি। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই যে চিত্রশিল্পী হবার যে বিষয়টা, সেটা কি ছোটবেলা থেকে মনের ভিতরে দানা বেঁধেছিল, নাকি একটু বড় হবার পর মনে হয়েছে না আমি ছবি না আঁকতে এটা একদম পারি? ছোটবেলা দিয়ে, সত্যি কথা বলতে কি একদম ছোটবেলায় আমরা যখন সরেয়া শিখি, হ্যাঁ। আমার কিন্তু ওটা মেমোরিতে নাই যে আমি কবে সরেয়া শিখেছি, আচ্ছা। কিন্তু আমি কবে দিয়ে ড্রয়িং করছি এটা আমার মেমোরিতে খুব আছে, কারণ আমি একদম ছোটবেলা দিয়ে, হ্যাঁ। মানে বলা যেতে পারে ক্লাস 1 থেকেই আমার ড্রয়িং এর প্রতি আকর্ষণ। Okay. এবং এই জন্য আমি বলছি যে আমি সরেয়া শিখছি কবে আমার মনে নাই, হ্যাঁ। কিন্তু আমি ড্রয়িংটা যে ছোটবেলা দিয়ে আমার ওটা যে প্যাশন, হ্যাঁ, ওইটা আমি ছোটবেলায় কি কাউকে দেখতেন ছবি আঁকতে, না, সেখান না। থেকে আগ্রহ তৈরি না, হয়েছিল? আমার ফ্যামিলিতে কেউই নাই। ছোটবেলায় কি ধরনের ছবি আঁকতে ভালোবাসতেন ছোটবেলায় আপনি? আঁকতাম, মানুষ আঁকতাম, মানুষের ফেস আঁকতাম, মানে পোর্ট্রেট। কারো কাছে শেখা না হয়েছিল? না না না, শেখা হয় না, আমার শেখাটা পুরোটাই চারুকলায় আচ্ছা, আসার একদম চারুকলায় আসবার হ্যাঁ, পরে। হ্যাঁ, আসবার পরে। ইভেন পেন্সিলের যে আমাদের যে বিভিন্ন ধরন থাকে না, 2B 4B, হ্যাঁ, হ্যাঁ। এগুলোও আমার জানা ছিল না। হ্যাঁ, এগুলোও আমি জেনেছি চারুকলায় ভর্তি হওয়ার পরে, অনেক কিছু, মানে একদম বলতে পারে, মানে বর্ণমালা কিন্তু যেটা- চারুকলায় ভর্তি হবার আগে তো একটা ভর্তি পরীক্ষা দিতে হয়, হ্যাঁ হ্যাঁ, ওইটা সেখানে আমরা কিভাবে দিয়েছি। উতরে গেলেন? ওখানে উতরে গেলাম, ওটাও একটা খুবই একটা, মানে আমি মনে করি মিরাকল, কিরকম? কারণ আমাদের সময় থেকেই ফিগার ড্রয়িং এসেছিল ভর্তি হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ। আর আমি ওই কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু কোচিংয়ে ওইভাবে করতাম না, আচ্ছা, ইভেন আমি ফিগার ড্রয়িং একদিনও করিও নাই। আমাদের যেদিন কোচিংয়ের লাস্ট দিন, হ্যাঁ। ওই দিন আমি যখন গেলাম, দেখি সবাই ফিগার ড্রয়িং করছে এবং আমাদের পরীক্ষায় নাকি ফিগার ড্রয়িং আসবে। আচ্ছা, তখন আমি মনে মনে একটু ঘাবড়ে গেছি, কিন্তু আমাদের একটা ভাইয়া, মানে যখন আমাদের কোচিং যারা করাতেন, হ্যাঁ। উনি আমাকে খালি প্রপোর্শনটা বুঝাই দিলেন, Okay. যে এরকম মেজারমেন্ট, হ্যাঁ, আমাদের যে measurement-টা, হাতের হ্যাঁ। মেজারমেন্ট গুলো, এগুলো জাস্ট ব্লক করে বুঝাই দিলেন যে এই হলো আমাদের ফিগারের মেজারমেন্ট। এবং কেমন basic করে- যে গ্রামারটা হ্যাঁ, সেটা হ্যাঁ, আপনাকে হ্যাঁ, শিখাই basic দিলেন, গ্রামার, হ্যাঁ। কারণ আমি কিছুই জানি না। এবং দুইটা কথা বললেন, গ্রামার শেখালেন এবং বললেন তুমি পোর্ট্রেট করতে চাও না। আচ্ছা, হ্যাঁ, তখন ওইটা মাথায় রেখেই আমি ফিগারটা ড্রয়িং করেছি একদিনের ইয়েতে, হ্যাঁ, হ্যাঁ। ইনস্ট্রাকশনে। এবং ওই দিনে আমাদের তারপরে পরীক্ষা হলো এবং আমি 13তম হলাম। বাহ, এবং পেইন্টিং এ আপনি পেইন্টিং এ ভর্তি আমার হলেন। ডিরেক্ট, আমার কোনো মানে কাউকে ইয়ে করা লাগেনি, কারণ মানে ওই হ্যাঁ। পিছনে যে মেধা তালিকায় 13তম মানে হ্যাঁ, পেইন্টিং এই পড়বেন painting এ আমি obviously, পড়েছি। হ্যাঁ। এটা আমার জন্য একটা খুবই একটা বড়, মানে ফ্যামিলি থেকে কি এই ব্যাপারটাকে সাপোর্ট করেছিল সে সময়টাতে? কারণ আমরা কিন্তু অনেকেই শুনি যে না, চারুকলায় ভর্তি হতে দিতে চায় না হয়তো বাবা মা। না, না। তো সেই জায়গা থেকে আপনার সাপোর্টটা কেমন ছিল আমার বাবা মায়ের? সাপোর্ট পুরোপুরি। আমি একটা মজার কথা বলি, আমি যখন ক্লাস 7-8 পড়ি, আমরা চিটাগাঙে থাকতাম, আমার বাবা মা আমার জন্য ঢাকা এসেছিলেন, তো ওনারা আমার জন্য একটা ছোট্ট একটা ইজেল নিয়ে গেছিলেন, অয়েল কালার ইজেল এবং কার্টিজ পেপার। বাহ। ফানি ব্যাপার, কারণ অয়েল কালার তো কার্টিজে কার্টিজ use করা করা যায় না, যায় না। তারাও জানেন না, কিন্তু তারা আমার জন্য অয়েল কালার কার্টিজ পেপার হ্যাঁ। এবং এতটুকু একটা ইজেল, এবং ওইটা যে আমার মানে কি প্রিয় একটা গিফট, হ্যাঁ। হ্যাঁ, এটা আনবিলিভেবল। তাই বলছি যে তারা আমাকে কতটুকু তারা আমার জন্য Support সাপোর্টিভ, করেছেন। যে তারা ঢাকা থেকে নিয়ে গেছে মেয়ের জন্য, মানে তখন তো অয়েল কালার তো ওটা মানে মানে অস্বাভাবিক একটা ব্যাপার অতটুকু একটা মেয়ের জন্য, এবং সেইটাই আমি না বুঝেই করতাম। কার্টিজে। কার্টিজে আমি তো জানতাম না, পরে যেভাবে হোক করতাম। আচ্ছা, সেটাই হলো যখন মজা। চারুকলায় ভর্তি হলেন তখন শিক্ষক হিসেবে আপনি কাদেরকে পেয়েছিলেন? শিক্ষক হিসাবে আমরা প্রথম বছর পেলাম মুস্তাফিজ স্যার, আর তারপরে আফজাল স্যার আর শিশির স্যারকে আমরা প্রচুর পেয়েছি। ও, তার মানে শিশির স্যার যেহেতু আপনার সরাসরি শিক্ষক ছিলেন। সরাসরি শিক্ষক ছিলেন উনি, হ্যাঁ, আমাদের মোটামুটি 4th ইয়ারটা উনি পুরোপুরি ছিলেন, মাস্টার্সে ছিলেন,
শিশির স্যারকে আমরা পুরোপুরি। স্যারকে যারা শিক্ষক হিসেবে পেয়েছে আমি মনে করি যে তারা আসলেই ভাগ্যবান। আর নবী স্যার আর ফরিদা ম্যাডাম ইনাদেরকে আমরা খুবই কম পেয়েছি, এটা আমার একটা আফসোস হ্যাঁ হ্যাঁ। যে আমরা ওনাদেরকে কেন বেশি পাই নাই, কিন্তু এটা আমার একটা খুবই আফসোস। যখন কাজ করেন প্রত্যেকটা শিল্পী তো কোনো না কোনোভাবে আসলে অনুপ্রাণিত হন কোনো না কোনো শিল্পীকে দ্বারা। তো আপনার কাছে কি মনে হয় যে আপনার অবশ্যই স্বতন্ত্র আছে আপনার কাজের মধ্যে, যেহেতু আপনি ইমপ্রেশন এবং রিয়েলিজম দুটোকে নিয়ে কাজ করছেন, তো সেই জায়গা থেকে কোনো শিল্পীর প্রভাব কি আপনার কাজের মধ্যে আছে কিনা? আমার মধ্যে অসংখ্য শিল্পীর প্রভাব। আমাদের দেশের যেমন আমাদের জয়নুল আবেদিন স্যার আছেন, আমাদের রফিকুন নবী স্যার, শিশির স্যার, ইনাদের তো প্রভাব আছেই। আর আমার কাজ কিন্তু একটু ওয়েস্টার্ন প্যাটার্ন। আচ্ছা, যারাই দেখবে তারাই বলছে যে এটা হলো পাশ্চাত্য স্টাইল। বেসিক্যালি তাই, কারণ আমরা যখন স্টুডেন্ট লাইফে আমরা যখন পড়াশোনা শুরু করি, প্রথম যখন অয়েল পেইন্টিং নিয়ে পড়লাম এবং ইজম নিয়ে পড়া শুরু করলাম, ইমপ্রেশনিজম, এবং ওইটা পড়ার পরে যখন লাইব্রেরিতে গিয়ে ইমপ্রেশনিজমের বই দেখছি, তারপর দিয়ে আমি মনে হয় যত বছর চারুকলায় ছিলাম প্রত্যেক দিন লাইব্রেরিতে গিয়ে একবারের জন্য হলেও আমার ইমপ্রেশনিজমের বইগুলো দেখতে মানে হতো। ওগুলো আপনাকে টানতো অনেক? এত বেশি টানতো, হ্যাঁ। ইভেন আমরা যখন স্টাইপেন্ড পেতাম, প্রথম কাজটাই আমি করতাম স্টাইপেন্ডের টাকা দিয়ে আমি বই কিনতাম, পেইন্টিং এর বই, হ্যাঁ, যেটা অনেক এক্সপেন্সিভ, এমনি সময় হয়তো কিনতে পারছি না এবং সচরাচর সব জায়গায় পাওয়াও পাওয়াও যায় যায় না। না। এবং এটা দুঃখের বিষয় যে আগে যতটুকু বা পেতাম এখন আরো পাওয়া যায় না। মানুষের যত দিন যায় তত আরো তারা আধুনিক হয়, এইসব ব্যাপারগুলো আরো মানে সহজলভ্য হওয়ার কথা, আমাদের দেশে সেটা উল্টা। আচ্ছা, সবকিছু, ইভেন অয়েল পেইন্টিং এর কথা, পেইন্টের কথা বলি, এখন রং কিনতে গেলে দেখি রং পাওয়া যায় না। ইকুইপমেন্টস গুলোর অভাব, এখন বাইরে থেকে অর্ডার দিয়ে যত আনতে হয়, দিন যাচ্ছে তত এগুলো যেন আরো দুর্লভ রেয়ার হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে। দেশে হ্যাঁ, পাওয়াটা আসলে। এটা খুব দুঃখজনক। এই যে আমি পেইন্টিং এর বইয়ের জন্য আমি কতগুলো দোকানে যে আমি হ্যাঁ। যেখানে কিনতাম, অনেক জায়গায় আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না। একটি বিষয় জানতে চাইবো ছোট করে, সেটা হচ্ছে যে একটা এক্সিবিশন মানে বেশ একটা বড় সড়ো টাকা আছে এখানে ইনভেস্ট করা, তো সেই জায়গা থেকে সেই টাকাটা আসলে উঠে আসবার ব্যাপারটা কতটুকু? ওইটুকু আসলে আমাদের যতটুকু আমাদের শো মানে এক্সিবিট করলেই যে আপনার ওখান থেকে উঠে আসবে এটা ভাবার কোনো কারণই, বিশেষ করে আমাদের দেশে সত্যিকার অর্থে পেইন্টিং কিংবা চিত্রকলা কিংবা ক্রিয়েটিভ ওয়ার্ককে মূল্যায়ন আসলে ওইভাবে হয় না। কারণ আমাদের দেশে যদি একটা পেইন্টার, যে একটা এডুকেটেড একটা পেইন্টার, তার সাথে যদি আপনি চট করে চিন্তা করেন আমি তো নিউ মার্কেটে গেলে একটা পেইন্টিং পেয়ে যাচ্ছি, নিয়ে এসে ঝুলাই ফেলছি, সেটার সাথে যদি আপনি কম্পেয়ার করতে থাকেন, এটা কিন্তু একটা ভুল ধারণা। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, কারণ স্বাভাবিকভাবে আমাদের পেইন্টিং একটু ভ্যালুয়েবল হবে, কারণ এখানে জাস্ট কালার নেই, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, অবশ্যই একটা শিক্ষা আছে, একটা ক্রিয়েটিভিটি আছে, বিশাল বড় একটা অভিজ্ঞতা আছে না? হ্যাঁ, অ্যাটাচমেন্ট আছে। সবচেয়ে বড় কথা হলো শিল্পীর একটা অ্যাটাচমেন্ট আছে। হ্যাঁ, এই অ্যাটাচমেন্টটাকে মূল্যায়ন করতে হবে, কিন্তু সেই মূল্যায়নটা কতজন করবে? আমার মনে হয় সময়ের সাথে সাথে মানুষের মন মানসিকতা বা ভাবনার জায়গাতে এখন অনেক পরিবর্তন এসেছে গত কয়েক বছরের তুলনায়। নিশ্চয়ই আগামীতেও সেটার প্রভাব থাকবে এবং আপনার শিল্পী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, এনটিভিকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।